হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৭১তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আই লাভ ইউ জান। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরও ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ার বাধা দেওয়া হাতটা চেপে হৃদ মাথা তুলে তাকায় মায়ার বন্ধ দু চোখের পাতায়। নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে, দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। কম্পিত মায়ার বুক ধড়পড় করল। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করে চোখ মেলে তাকাতেই মুহূর্তে দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরও ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। হৃদ মায়ার অধরে মগ্ন হতেই মায়া ভাসা ভাসা চোখে তাকালো। হৃদের ভালোবাসার আকুতি বুঝতে চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারও নেই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়ার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাতে। মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে বের দরজায় নক করল কেউ। পরপর শব্দে হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলল, হৃদ ভাই, দরজাটা খোলো, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই। হৃদ ভাই, শুনছো? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না। যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতি প্রয়োজন হয়, সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে, যেটা হৃদ মোটেও পছন্দ করে না। এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে দৃষ্টি ঘোরাতে খানিকটা শান্ত হয়ে আসলো। মায়াকে তখনও কম্পিত শরীরের দেয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তিষ্কের ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের একপাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল, বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প, কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ের শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়া হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো খালি বিছানায়। মুহূর্তে শরীরের অদ্ভুত শিহরণে আছড়ে ছিটিয়ে গেল দেয়ালের সঙ্গে। ভয়ার্ত মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করল। গলা শুকিয়ে আসতে পানির খোঁজ করল। তৃষ্ণার্ত মায়া আবছা আলোয় সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগে মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্ত মায়ের ভাবনা অনুযায়ী তাই করল। বিছানার পাশ এসে শুয়ে শরীর কুঁজো করে ঘুমের ভান ধরতে হৃদ দরজার বাইরে দেখল শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল, কি সমস্যা, কি চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজ এমনি চটেছিল, এর মাঝে শশীর হৃদের কাছে কৈফিয়ত চাওয়ার মতন প্রশ্নটা করতে হৃদ খেপে গিয়ে বলল, আমি রুমে কি করছিলাম সেই কৈফিয়ত তোকে দিতে হবে? আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে? হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম, তুমি খুলছিল না তাই। শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল, তোকে আমি বলছিলাম আমার দরজায় নক করতে, কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। হৃদের শক্ত গলায় শশী বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই, তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায় না। ওর চোখ ভেজানো না চলে, বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথমে এসেছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশী হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল, মায়া তোমার রুমে?
শশীর কথাটা শুনতে হৃদের ছোঁয়া শক্ত হয়ে ওঠে। রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভিতরকার কষ্টে শশী ভাঙে গলায় আকুতি স্বরে ডাকতে চাইল হৃদকে। হৃদ ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে বলল, তোকে যেতে বলছি আমি, আউট। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখল সিঁড়ি বেয়ে ওঠা রাদিফও। সে তৎক্ষণাৎ কিছুই বুঝল না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদীপের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না। জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে চিনিয়ে নেবে, তারপরও ছেড়ে দিবে না। তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নেবে, ততই শশীর জন্য ভালো হবে। তবে রাদীপের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে। আজ না হয় কাল অবশ্যই বলবে। রাদীপ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তে হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতে রাদীপ হৃদের পিছন পিছন যেতে যেতে বলল, ভাই, পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদীপের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচনের সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে, কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলা যায় না, দুটো সামলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই, আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না। প্রতি বছরের মতো এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসিম নেই। বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়েও নিহাল খানের একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটাই সবাই আশাবাদী। এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন, এবছরও তাই করবেন। কিন্তু এর মাঝে জটিলতার বিষয়টি হচ্ছে জসিম জীবিত নেই। তাহলে নিহাল খানের উপর সেদিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজে দিয়েছিল পুলিশ কমিশনারকে। সেই খবর নিয়ে মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব। সেদিনের রাদীপ ও নিহাল খানের উপর হওয়া হামলার পিছনে আসামি তথ্য জানতে হৃদের কপাল কুঁচকে আসে খানিকটা অবিশ্বাসে। তারপরেও কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে হৃদ তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ের কথা স্মরণে আসতে হৃদ বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে, হৃদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো। দরজার হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতে সেটা হৃদের চোখে পড়ল। হৃদ হুহা আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, চোখের উপর হাত ঠেকিয়ে। নিস্তব্ধ ঘর জুড়ে ভয়ঙ্কর নীরবতা চেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাঁটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো পিছনে। হৃদকে চিত হয়ে চোখের উপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পেরোতে চলল। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। জড়তার মায়া সহজভাবেই হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুঁতেই মুহূর্তে হৃদ মায়ের দিকে ফিডব্যাকে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসল। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায়, সেটা মায়া তখনও বুঝল না। হাঁসফাঁস করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘুরতে চাইলে হৃদ মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতেই মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, বরং মায়ের সঙ্গে রাগ করে শুয়ে আছে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেজন্য? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং ঘুমের ভান করেছিল ভয়। মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হচ্ছে, কিন্তু মায়া বিষয়টা সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তার মায়া ফের হৃদের বাহু টানতে হৃদ একই কাজ করল, মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পেট জড়িয়ে ধরল। হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি ঘুমাইনি তো, এই যে দেখুন জেগে আছি। হৃদের পেটের ওপর মায়ের হাতটা হৃদ ঝটকায় ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করল। নীরব চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল, আই অ্যাম ইন্টারেস্টেড, আমি এভাবেই শুব। হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর। কয়েক সেকেন্ড পেরোতে মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি, আর হবে না এমন। এবার থেকে আপনার সব কথা শুনবো, সত্যি বলছি।
হৃদকে তখনও জেদ দেখিয়ে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পিছন হতে সামনে আসলো হৃদের উপর ডিঙ্গিয়ে। হৃদের বুকে নিজের জায়গা করে দুহাতে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ তপ্ত মেজাজে বলল, কি সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূরে যাও, ঘুমাবো আমি। মায়া মাথা তুলে টুপ করে হৃদের গলায় চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, ওকে ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতে হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ার কথাটা পছন্দ হয়নি হৃদের, তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটায় ঘুরতে হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ের চোখ সবে ঘুমে বুঝে এসেছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তড়াক করে তাকাতে মায়া কিছু বলবে তার আগে হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ের শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে হৃদ বিরক্তি গলায় বলল, কি পরেছ তুমি? কাপড়ে বাজি স্মেল আসছে কেন? জানো না আমার বাজি স্মেল সহ্য হয় না? মায়ের ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো, শরীরের কম্পন দেখা দিল তক্ষণে। কম্পিত মায়ের মুখ হৃদের গলায় ঠেকে যেতেই ভয়ার্ত গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠতে মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব হৃদ। মায়া গঙ্গালো, ছটফট করার মতন হৃদের বক্ষে ছিটিয়ে যেতে হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিসফিস করে বলল, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোনটোন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে আছে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলোর পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময় ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতে বিছানা হাতড়িয়ে মায়ের সন্ধান করল। আশেপাশের কোথাও মায়কে না পেয়ে বন্ধ চোখ কপাল কুচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথাটা শুনল তো? হৃদ বিরক্তি নিয়ে উঠে বসল। খালি গা স্যাঁতস্যাঁতে ভেজা দেখে আরও বিরক্ত হলো। এই গরমের জন্য তার ঘুমটা ভেঙেছে। হৃদ বিরক্ত চোখে রুমের এসির দিকে তাকাতেই দেখল সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল শেষ রাতে গোসলের পর মায়ের শরীরের তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজে এসি অফ করে দিয়েছিল। মায়ের কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়েকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে, কিন্তু ঢাকা ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড় ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলায় 2-3 জায়গায় লাগিয়ে কভার করতে চোখে পড়ল গালের ডান পাশে একটা দাগ। এইসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে হৃদ মুখে ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটাও ওপেন করতে দরজা ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়নার দিকে মায়েকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। হৃদের ডাকে নত মস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেদিকে। মায়াকে ছোট ছোট পা পেলে হাঁটতে দেখে হৃদ সেদিকে তাকালো। মায়া কাছাকাছি আসতে হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়ার নত মস্তিষ্ক আরও নত করে নিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও। সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ের লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলোকন করতে দেখতে পেল মায়ের শরীরে কালো একটা সুতির 3 পিস জড়িয়ে ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়ে আছে। হৃদ বুঝতে পারছে মায়ের অসময়ে ওড়নাটা হিজাব করার কারণ। হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে।
সে এসব বিষয়ে খুব সেন্সিটিভ। উচ্ছৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাটা ঠোঁটে আলতো আঙ্গুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, তাহলে ভালো লাগবে কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর দুটো বক্স বের করে রাখলো। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ড রিং বের করে মায়ের বাম হাতের আঙ্গুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়, যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরেও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবির রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহি স্বরে বলল, সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমায় স্বামী হিসাবে? হৃদের কথায় মায়া চুপ হয়ে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ের স্বামী সেটা। বরং মায়ের মনে হতো হৃদ মায়ের অচেনা মায়ের সম্পর্কে জেনে এখন হৃদ মায়ের সুযোগ নিয়ে নিজে মায়ের অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারত হৃদ মায়ের স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপরেও আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর। মায়ের কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তখনই। বলল, সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে। আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়ের গলায় ডায়মন্ডের লকেট গলায় পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়া হাতে পায়ে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ার মনোমালিন্যতার সময়ে সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সবসময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের দুহাতে দুটো ডায়মন্ডের ছুরি পরিয়ে দিতে দিতে বলল, বেড সাইডের ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নেবে, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসব। হৃদের কথায় মায়া লজ্জা পেতে মুহূর্তে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। হৃদ মায়ের নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেদিকে তাকালো। হৃদের বলে যাওয়ার পরেও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে জয়কে দেখা গেল মায়ের খোঁজে হৃদের রুম অবধি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্স খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল, সপ্তাহখানিক আগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত সেটা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে? রাফা কি করেছে? মায়া সেদিনকার ঘটনা সম্পূর্ণটা বলল জয়কে। সবটা শুনে জয় খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফা কি এখনও নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু? কিন্তু এ বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের ন্যায় বলল, রাফা জানে সেটা। জেনে বুঝেও নাদিম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মনজনিত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জয়। মায়ের কথায় জয় তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাই পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জয়। রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি, আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে। মায়ের কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে সেটা আমরা সবাই জানতাম, রাফা নিজেও জানে। আসিফ ভাই ওকে পছন্দ করে, সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কী আছে বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জুই। ভালোবাসি বললে ভালোবাসা তোমার হয়ে যায় না জুই। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পছন্দ ধরে, কথাটা তো তুই শুনেছিস তাই না? মানুষের মন পরিবর্তনশীল। মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নেবে অন্য কারো মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল,
কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফা মনের শূন্যস্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।